নমস্কার। এক্সপার্ট ট্রেডার আয়োজিত বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান শ্রুতি কাহিনী। এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন জীবনের নানান অভিজ্ঞতা থেকে উঠে আসা একের পর এক ভিন্ন স্বাদের কাহিনী। আজ শুনবেন স্মৃতির ভাণ্ডার থেকে সযত্নে তুলে আনা এক শ্রুতিমূলক কাহিনী, বংশীলাভ। সদানন্দ বাচস্পতি, সবাই বাচস্পতি মশাই বললে এক নামেই চিনতে পারে। শুধু এই গ্রাম কেন, আশপাশের বেশ কয়েকটা গ্রাম বাচস্পতি মশাইকে এক নামেই চেনে। বেঁটেখাটো গোলগাল চেহারা, কপালে খুব যত্ন করে তিলক আঁকা, মাথার পিছনে একটি টিকি আছে। এছাড়া সর্বদা হাসি মুখ ভদ্রলোকের নামটাকে সার্থক করে তুলেছে। গ্রামের এক প্রান্তে জমিদার মশাইয়ের কৃষ্ণ মন্দিরের নিত্য সেবার পুরোহিত এই বাচস্পতি মশাই। জমিদারি লাটে উঠলেও বংশধরেরা পালা করে মন্দিরের ব্যয়ভার বহন করে। বেশ অনেক বছর হলো বাচস্পতি মশাই সস্ত্রীক এখানে বাস করছেন। দুর্ভাগ্যবশত আরও একজন বাচস্পতি মশাইয়ের সংসারে আশ্রিতা হয়ে আছে। তৃতীয় ব্যক্তি হল বাচস্পতি মশাইয়ের স্ত্রী সুনীতির মাস্তুতো বোন সুপ্রীতি। মেয়েটি বাল্য বিধবা। সুনীতির বিশেষ অনুরোধে বাচস্পতি মশাই বাধ্য হয়ে এই সুপ্রীতিকে ঘরে তুলেছেন। সদানন্দ বাচস্পতি যেমন প্রকৃতি প্রেমিক, স্ত্রী সুনীতি ঠিক তেমনি পশুপ্রেমী। মন্দিরে সারাদিন 5 বার পুজো করা ছাড়া বাচস্পতি মশাইয়ের সারাদিনে আর বিশেষ কোনো কাজকর্ম নেই। তাই সময় কাটানোর জন্য নানা ধরনের গাছপালা লাগিয়ে মন্দিরটাকে একরকম আশ্রম পরিবেশ করে তুলেছেন এই ঠাকুরমশাই। নিত্য সেবার জন্য নানান রকমের ফুল গাছ ছাড়াও আম, কাঁঠাল, জাম, জামরুল, সবেদা, কি গাছ নেই এই বাগানে। ঠাকুরমশাই সারাদিন বাগানে কিছু না কিছু করেই চলেছেন। আর সুনীতির সময় কাটে পশু পাখিদের নিয়ে। অবশ্য কোনো প্রাণীকে ধরে বেঁধে রাখাটা সুনীতির একেবারেই পছন্দ নয়। শালিক, ছাতারে, কাঠঠোকরা, ঘুঘু, বুলবুলি, ফিঙে, ডাক পাখি ইত্যাদি 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 হাজারো রকমের পাখি আছে এই বাগানে। প্রত্যেকের আবার আলাদা আলাদা নামও আছে। এরা সবাই যেন সুনীতির সন্তানের মতো। সুনীতি যেন ওদের ভাষা বুঝতে পারে, আর সুপ্রীতি পাকা গিন্নির মতো দুজনের কাজের তদারকি করে। এইসব পাখিগুলোর মধ্যে যে 10-12টা ছাতারে পাখি আছে, তারা শালিক পাখিদের সঙ্গে সবসময় ঝগড়া অশান্তি বাঁধিয়েই রেখেছে। সুপ্রীতি বলে ওরা হচ্ছে কৌরব পক্ষ। আর আছে 5টা শালিক পাখি, এরা তুলনামূলক শান্ত প্রকৃতির, তবে রেগে গেলে না ভয়ঙ্কর রূপ ধারণ করে। এদের বলা হয় পঞ্চপাণ্ডব। আছে একটা বুড়ো কাঠঠোকরা, সুপ্রীতির মতে সে হচ্ছে কৃষ্ণ। সব থেকে পুরনো যে 2টো শালিক পাখি আছে তাদের নাম দুনু আর মুনু। তারা সুনীতির ভীষণ ন্যাওটা। মুদিখানার দোকানের ঝুড়ি ভাজা ওদের ভীষণ পছন্দ। সুনীতির হাতে 2টো ঝুড়ি ভাজা খেলে তবে ওদের শান্তি। বাকিদের জন্য বরাদ্দ আছে কারোর রুটি, কারোর বা গম। সুনীতি সারাক্ষণ কি যে ওদের সঙ্গে বকবক করে তা ওরাই বোঝে। সুপ্রীতি মাঝে মাঝে মজা করে বলে, ও দিদি, তুমি তো দেখছি এবার ওদের গান গেয়েই ঘুম পাড়াবে গো। হ্যাঁ, ওটাই বাকি আছে। বছরখানেক আগে এক ঝড় জলের রাতে কারা যেন মন্দিরের তালা ভেঙে ঠাকুরের দামি দামি বাসনপত্র, গয়নাগাটি সব চুরি করে নিয়ে চলে গিয়েছিল। সেই জন্য বাচস্পতি মশাই একটা বাচ্চা কুকুরকে পুষেছেন মন্দির পাহারা দেবার জন্য। তার নাম ভুলু। এখন অবশ্য ফুলু বেশ বড় হয়ে গেছে। সে সারাক্ষণ মন্দিরের বারান্দায় বসে সজাগ চৌকিদারি করে। সেদিন বাচস্পতি মশাই প্রতিদিনের মতো পুজোর কাজকর্ম সেরে গীতা পাঠ নিয়ে বসেছেন। সুনীতি রান্নার কাজে ব্যস্ত। সুপ্রীতি হঠাৎ উদ্ভ্রান্তের মতো এসে বলল, ও দিদি, দিদি গো, এক্ষুনি চলো, কৌরবরা প্রচন্ড শক্তি নিয়ে পাণ্ডবদের উপর ঝাঁপিয়ে পড়েছে। দুর্যোধন ভীমের গলা টিপে ধরেছে। তো তুই রয়েছিস কি করতে? পাণ্ডবদের উদ্ধার করতে পারছিস না? আমার কথা শুনছে না গো দিদি, তুমি এক্ষুনি চলো।
সুনীতি হাতের কাজ ফেলে তাড়াতাড়ি বারান্দায় এসে দেখে ছাতারে আর শালিকদের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগেছে। এই এই কি হচ্ছে কি? এত মারামারি কিসে? যত অত্যাচার সব ওই ওদের উপর, তাই না? খাচ্ছে দাচ্চা শুধু মারামারি করছে। যা দুনু মনু, তোরা এদিকে চলে আয়। আয়, ঝুড়ি বাজে কে খাবে? আমার দুনু খাবে, আমার মনু খাবে, আমার দুকু খাবে। দিদি গো, ও দিদি, ওই দেখো, ওই লোকটা আমাদের বাগানে ঢুকে পড়েছে। আম গাছের আড়াল থেকে আমাদের দিকে উকি মেরে মেরে দেখছে। সুনীতি দেখে সত্যি সত্যি একটা কালো সন্ডামার্কা লোক পশ্চিমের আম গাছের নিচ থেকে ওদের দিকে দেখছে। লুঙ্গি পরা, খালি গা, মাথায় একটা কাপড়ের ভেট্টি বাঁধা, হাতে একটা চটের থলি, পিঠে আবার বন্দুক ঝোলানো, তার উপর সন্দেহজনক চাহনি। খবরটা সদানন্দবাবুর কাছে যেতেই উনি চমকে উঠলেন। এবার কি তবে ডাকাত পড়ল? গীতা পাঠ ফেলে ছুটে এলেন সদানন্দবাবু। এই যে ও ভাই, কি ব্যাপার? কি চাই এখানে? বাগানে ঢুকেছো কেন? লোকটা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে বাগান থেকে বেরিয়ে গেল। খানিকটা এগিয়ে গিয়ে কি মনে হলো, ফিরে এসে বাঁশের বেড়াটা বন্ধ করে দিয়ে চলে গেল। 3 দিন যেতে না যেতেই আবার সেই একই ঘটনা। সদানন্দবাবু আজ লোকটাকে কাছে ডাকলেন। এই যে ও ভাই এদিকে শোনো, আমার কাছে এসো। আজ লোকটা আর ফিরে গেল না, বরং হাসি মুখে ধীরে ধীরে বাচস্পতি মশাইয়ের সামনে এগিয়ে এলো। ভয় নেই ঠাকুরমশাই, আমি চোর ডাকাত লই। গ্রামে গ্রামে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে পাখি শিকার করে বেড়াই আমি। বাপ ঠাকুরদার পেশা, আমিও তাই করি। সে তো বুঝলাম, কিন্তু এটা তো রাধা কৃষ্ণের মন্দির ভাই, দেবস্থান। এখানে হিংসা করা যে অনুচিত। তাছাড়া দেখো, এখানকার পাখিগুলো না সব আমাদের পোষা। কিছু মনে করে ঠাকুরমশাই, এই গ্রামের সব পাখি আপনার পোষা কী করে হলো? আমি তো গ্রামের কথা বলিনি ভাই, আমি বলেছি এই মন্দির চত্বরে যত পাখি সব আমাদের পোষা। কিন্তু লোকে তো খেয়া চায় পাখি বসে, দানা পানি খাওয়ায়। বাচস্পতি মশাই প্রমাণ করার জন্য সুনীতিকে বললেন, বিশ্বাস হচ্ছে না তাই না? সুনীতি, তুমি একবার ডাকো তো পাখিগুলোকে। ডাকো না, ডাকো। কই, কোথায় গেলি? আয় আয়, কই গেলি? সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে ঘুরতে লাগলো মন্দির চত্বরে। কই গেলি আমার দুনু মনু? এই তো, এই দেখে গেছে আমার দুনু মনু। আরে আয় আয়, আরে আয়, ঝুড়ি বাজে কে খাবে? আমার দুনু খাবে, আমার মনু খাবে, দুকু খাবে। দুনু আর মনু সুনীতির মাথায় কাঁধে এসে বসেছে। সুনীতি এক কোণে রাখা কৌটোটা থেকে ঝুড়ি ভাজা হাতে তুলতেই শালিক পাখিগুলো সেগুলো খেতে শুরু করে দিল। শিকারী লোকটা অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকলো সুনীতি আর পাখিগুলোর কাণ্ড কারখানা। একসময় বাচস্পতি মশাইকে চাপা স্বরে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, একবার এদিকে আসুন, আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে। ঠাকুরমশাই শুনে আপনি রাগ করবেন না তো? মানে বলছিলাম কি, আমি তো গরিব মানুষ, যদি অনুমতি দেন তাহলে মাঝে মাঝে এসে আমি 2-4টে করে পাখি ধরে নিয়ে যাব। আমারে মাফ করবেন ঠাকুরমশাই, নিতান্ত নিরুপায় হয়েই বলছি। জমিদার গিন্নি আমারে হুকুম করেছেন, যেখান থেকে হোক গোটা কথা পাখি এনে দিতে হবে। পাখির মাংস না ওনারা খুব প্রিয়। এই দেখুন না, এই দেখুন, এই কটা পয়সা আমাকে অগ্রিম দিয়ে রেখেছেন। রাগ করলেন ঠাকুরমশাই? আপনি বলেন তো, এর অর্ধেক পয়সা আমি আপনাকে। ঝানু ব্যবসাদারের মতো লোকটা আর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাচস্পতি মশাইয়ের দিকে। মনে মনে বলল, টাকার গন্ধ পেলে মরা মানুষের চোখ খুলে তাকায়, আর তুমি তো কোন ছাড়। ঠিক আছে, আপনি ভেবে দেখবেন কথাটা। আমি আবার কাল আসবো, কেমন? বাচস্পতি মশাই মনে মনে বেশ কিছুটা ভেঙে পড়েছেন। ভেবেছিলেন
ভালো কথায় কাজ না হলে জমিদার মশাইয়ের কাছে লোকটার নামে নালিশ জানাবেন। কি গো, ঘুমোচ্ছ না যে? কি এত ভাবছো তুমি? না, ভাবছি পাখিগুলো যদি ধীরে ধীরে আসা বন্ধ করে দেয় তোমার খুব কষ্ট হবে, তাই না সুনীতি? কেন বন্ধ করে দেবে আশা? ওই প্রাণীগুলো ছাড়া আমার কে আছে বলো? এই নে, এই নে ঠাকুরমশাই, এই আপনার অর্ধেক পাওনা, আপনার অর্ধেক আমার অর্ধেক। খুব উপকার করলেন আমার। আমার মন বলছিল আপনি ঠিক রাজি হয়ে যাবেন। তাহলে ডাকুন, ডাকুন তো পাখিগুলোকে। ডাকছি। কই, কোথায় গেলি? কোথায় গেলি তোরা? আয় দনু মনু, আয় টুকু বলি ছেঁচড়া পাকড়া সব আয়। আয় 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 আয়। এ কি করলে তুমি? এ কি করলে তুমি? কটা পয়সার জন্য আমার পাখিগুলোকে ওরা যে আমাদেরকে খুব বিশ্বাস করতো। দেখো দেখো না, দোলের দিন টুকু আর মনুর মাথায় রং লাগিয়ে দিয়েছিলাম আমি, এখনো লেগে আছে দেখো। বাচ্চারা আমার পাথরের মতো পড়ে আছে। ওরা আর আমার মাথায় কাঁধে বসবে না গো, আর কোনোদিন আমার হাত থেকে ঝুড়ি বাঁধাও হবে না, কোনোদিন আর আমার কাছে আসবে না, কোনোদিন আর আসবে না ওরা। কি হয়েছে সুনীতি? কি হয়েছে? কি কি বকবক করছো? কোনো দুঃস্বপ্ন দেখেছো বুঝি? দুঃস্বপ্ন? আমি স্বপ্ন দেখছিলাম হ্যাঁ হবে হয়তো। হ্যাঁ, তুমি স্বপ্ন দেখছিলে। এসো এসো, ঘুমিয়ে পড়ো। এই তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এবার শান্ত হয়ে ঘুমো দেখি। আচ্ছা, ওই লোকটা আমাদের সব পাখিগুলোকে ধরে নিয়ে যাবে তাই না গো? না না, কে বলেছে ধরে নিয়ে যাবে? সুনীতি, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি দেখছি কি করা যায়। একটা কিছু উপায় তো আমাকে বার করতেই হবে, একটা কিছু উপায় তো বার করতেই হবে। দিন সাতেক লোকটার কোনো দেখা পাওয়া গেল না। বাচস্পতি মশাই ভাবলেন আপদ গেছে, গোবিন্দ যা করেন মঙ্গলের জন্য। সেদিন বাচস্পতি মশাই পুজো পাঠ শেষ করে ফুলবাগানের আগাছা পরিষ্কার করছিলেন। হঠাৎ কি ঠাকুরমশাই, কি আমি থাকতে আপনি এসব কেন করছেন? দিন দিন দিন, কাটারিটা আমাকে দিন। না না, সে কি তুমি মিছিমিছি পরিশ্রম করতে যাবে কেন ভাই? না 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 ঠাকুরমশাই, এটা কোনো পরিশ্রমই নয়, আপনি বরঞ্চ ঘরে যান। বাচস্পতি মশাই ধীরে ধীরে ঘরে চলে গেলেন, কিন্তু মনে মনে ভাবছেন কি বলবেন লোকটাকে, কিভাবে বোঝাবেন। কিছুক্ষণ পরে একটা গোটা আপেল, দুটো সন্দেশ আর এক গ্লাস জল এনে বাচস্পতি মশাই বললেন, নাও নাও, অনেক হয়েছে, এবার এটুকু খেয়ে ফেলো দেখি। আপনি আমার মনের কথাটি বুঝতে পেরেছেন। সত্যি আমার খুব তেষ্টা পেয়েছিল, তো এত কিছু আনতে গেলেন কেন? দিন দিন, গ্লাসটা আমার হাতে দিন। একি একি আস্তে আস্তে খাও, ভীষণ লাগবে। মিষ্টি আর জলটা খেয়ে আপেলটা ঝুলির মধ্যে ভরে রাখলো লোকটা। তারপর এক সময় নিজেই কথাটা পারল। হ্যাঁ ঠাকুরমশাই, এর ব্যাপারে কিছু, মানে পাখির ব্যাপারে কিছু ভাবলেন নাকি ঠাকুরমশাই? বাচস্পতি মশাই যেন শুনতেই পাননি, বললেন, তোমাকে দেখে কিন্তু মনেই হয় না যে তুমি কারোর প্রাণ নিতে পারো। তোমার নাম কি ভাই? ইসমাইল শেখ। অবশ্য এ নামে আমাকে কেউ চেনে না ঠাকুরমশাই।
গ্রামের লোকেরা আমাকে মকবুলের বাপ বলে ডাকে। বাচস্পতি মশাই হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলেন। সুনীতি জানতে পারলে হয়তো এই থালা গেলাস আর ঘরেই তুলবে না, টান মেরে ছুঁড়ে ফেলে দেবে। তা তোমার ঘরে আর কে কে আছে ইসমাইল? বাপ ঠাকুরদার ঘর একটা আছে বটে ঠাকুরমশাই, কিন্তু সংসার বলে আমার কিচ্ছু নেই, কিচ্ছু না। বেটা জন্ম দিয়েই বউটা মরে গেছে, রক্ত ছিল না শরীরে। আর 3 বছর হলো মকবুলও আমাকে ছেড়ে চলে গেছে। হঠাৎ কী যে অসুখ হলো ঠাকুরমশাই, ডাক্তার বুদ্ধি কিছুই করতে পারলো না। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন বাচস্পতি মশাই এবার। খুবই দুঃখের কথা ভাই, তবে তোমার সঙ্গে আমার কত মিল, তাই প্রথম দিন থেকেই না তোমাকে আমার খুব আপন বলে মনে হয়েছে। আমাদের দুজনের অবস্থা প্রায় একই, তুমিও সন্তানহারা, আমিও তাই। সে কি ঠাকুরমশাই, কি হয়েছিল? না, তোমার মকবুল অসুখে মারা গেছে, আর আমার বংশী নিরুদ্দেশ। সে কি হাই লেগেছে না পাই লেগেছে ঠাকুরমশাই? না, রোজকার মতো বিকেলে বেরিয়েছিল, আর ফিরল না গো। বন জঙ্গল ওর খুব প্রিয় ছিল জানো তো, আর ভালোবাসত বাঁশি বাজাতে। লেখাপড়ায় কোনো মন ছিল না ওর, কারোর সঙ্গে মিশতও না তেমন। নিজের মনে ঘুরে বেড়াতো এদিক ওদিক এদিক ওদিক। তা ঠাকুরমশাই এখন বয়স কিরকম হবে? এই তো 3 দিন আগে 11 পেরিয়ে 12 পড়ল। এবারে ওর জন্মদিনে ওর মা পায়েস রান্না করে জলে ভাসিয়ে দিয়েছে জানো। আমার বংশীকে দেখলে তুমি চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর ছিল। ছোট থেকে ও কৃষ্ণ সাজতে খুব ভালোবাসত। আবার ওই যে মন্দিরের গোবিন্দর মতো ত্রিভঙ্গ মুরারি হয়ে যখন দাঁড়াতো না, চোখ ফেরানো যেত না ইসমাইল, চোখ ফেরানো। মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না ঠাকুরমশাই। আমার মন বলছে একদিন না একদিন আপনার ছেলে নিশ্চয়ই ফিরে আসবে। আর আমার নয় ভাই, বছর ঘুরতে চললো, সে তো আর ফিরে এলো না। আমি আর কোনোদিন আমার ছেলের মুখে বাবা ডাকটা শুনতে পাবো না ইসমাইল। ওর মা তো বংশী বংশী করে পাগল হতে বসেছে। ওর মার একটা অসুখ আছে যেন, বাইরে থেকে দেখলে বোঝা যায় না। এই মন্দিরে আর পয়সাই বা মাইনে পাই বলো? ওষুধেই চলে যায় প্রায় অর্ধেক পয়সা। শুধু দিন গুনছি আমি, কোন দিন বংশীর মায়ের শেষ ডাক আসবে। আমি যে বড় একা হয়ে যাব ভাই, আমি বাঁচবো কি করে? ঠাকুরমশাই এই দেখা কাঁদছেন কেন আপনি? তো শান্তন শান্ত। এটা হারানোর জ্বালা কি যে আমি তো খুব ভালো করে বুঝি। আমি বলি কি, আমি তো গ্রামে গ্রামে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই। আমি খুঁজে দেখবো আপনার ছেলেকে। কি জানেন নাম বললেন ঠাকুরমশাই? বংশী, বংশী নামটার তুমি তুমি খুঁজবে। আমার বংশীকে তুমি এনে দিতে পারবে ইসমাইল? আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই, তুমি যদি এনে দিতে পারো ইসমাইল। আমি এই মন্দিরে দাঁড়িয়ে তোমাকে শপথ করছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মরার সময় সন্তানের হাতে জল পেতে কোন বাপ মানে চায় বলো? আমি বুঝতে পারছি ঠাকুরমশাই, আমি আপনার দশা বুঝতে পারছি। আমি আপনাকে জবান দিচ্ছি, আমি সত্যি সত্যি প্রাণ দিয়ে খুঁজবো আপনার বংশীকে। আমার আব্বা কি বলেছিল জানেন? আমার আব্বা বলেছিল সাচ্চা মুসলমান কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। তাছাড়া আপনিও ছেলের বাপ, আমিও ছেলের বাপ। আপনার বংশী
সে তো আমারও বংশী ঠাকুরমশাই। হ্যাঁ বলুন, আপনার বংশীর মধ্যে আমি আমার মকবুলকে খুঁজে পাবো? ইসমাইল চলে যেতেই বাচস্পতি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে চলে গেলেন। সবে গীতাটা খুলে বসেছেন, সুনীতি এসে বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না বলো? বলো, কি আশ্চর্য, কি মনে করব? বলছিলাম যে কাজটা তুমি কিন্তু ভালো করলে না। কোন কাজটা? ওই যে ওই লোকটাকে তুমি বললে আমাদের ছেলে নিরুদ্দেশ, ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে এত বড় মিথ্যে কথাটা বলাটা তোমার উচিত হয়নি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো। আমি অনেক ভেবে দেখেছি, জানো, জমিদারের কাছে ওর নামে নালিশ করেও কোনো লাভ হতো না। যদি লোকটা দিনের পর দিন এসে তোমার চোখের সামনে একের পর এক পাখি মেরে নিয়ে যায়, তুমি কি সেটা সহ্য করতে পারতে বলো? তাছাড়া ঠাকুর তো জানে পাখিগুলোর প্রাণ বাঁচানোর জন্য আমি বাধ্য হয়ে মিথ্যে কথাটা বলেছি। এবার তুমি নিশ্চয়ই আর দুঃস্বপ্ন দেখবে না, নিশ্চিন্তে ঘুমোতে পারবে, তাই না? সদানন্দবাবু আর সুনীতি নিশ্চিন্তে ঘুমোতে পারলেও ইসমাইলের কিন্তু রাতে ঘুম আসে না। ঘুরে ফিরে বারবার ঠাকুরমশাইয়ের কথাই মনে পড়ে। ঠাকুরমশাইয়ের সেই আকুতি ভরা কণ্ঠস্বর যেন বারবার ইসমাইলের কানে বাজতে থাকে। তুমি আমার বংশীকে তুমি এনে দেবে ইসমাইল, এনে দেবে আমার বংশীকে। মরার সময় সন্তানের হাতে জল পেতে কোন বাপ মানা চায় বল? সকাল হতেই বন্দুক আর ঝুলি নিয়ে বেরিয়ে পড়ল ইসমাইল। আজ আবার রোজা শুরু হয়ে গেল। সারাদিন খাবার কথা ভাবতে হবে না 1 মাস। জমিদার গিন্নির পয়সায় 2-1টা ফল কিনে সন্ধ্যাবেলা ইফতারটা সেরে নিতে পারলেই হলো। মনে মনে ঠিক করলো এই 1টা মাস সে আর ঘরে ফিরবে না। আর শূন্য ঘরে কার জন্যই বা ফিরবে? দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, রাত ভোর হয়, আবার সকাল হয়। পথে ঘাটে যার সঙ্গেই দেখা হয় তাকেই ইসমাইল বংশীর কথা জিজ্ঞেস করে। এই যে এই যে এই যে আচ্ছা, আমার বংশীকে তোমরা কেউ দেখেছো? তোমরা বংশী বলে কাউকে চেনো? মানে ছোট ছেলে, অল্প বয়সে, হাতে বাসি। ও, চেনো না? ঠিক ঠিক আছে, ঠিক আছে। এই যে ওমে তুমি বংশী বলে কাউকে চেনো গো? হ্যাঁ, চেনো কাউকে? বংশী নাম তার, খুব ভালো 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 বাঁশি বাজায়। ওর মা না ভীষণ অসুস্থ। হ্যাঁ গো, হয়তো ছেলের মুখ দেখবে বলেই বেঁচে আছে। আর যদি কোথাও দেখতে পাও তাহলে একটু বাড়ি পাঠিয়ে দিও না গো, মনে থাকবে তো? দেখতে পেলে বাড়ি পাঠিয়ে দিও কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। হাঁটতে হাঁটতে ইসমাইল নিজের গ্রাম ছেড়ে বহু দূর চলে এসেছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ ইসমাইলের যেন সমস্ত রক্ত শুষে নিচ্ছে। হঠাৎ কি মনে হলো সামনে একটা পুকুরে স্নান করে নিল ইসমাইল। একটা বট গাছ আছে পুকুরের পাশে। গাছটার নিচে বসে শরীরটা ঠান্ডা হতেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল ইসমাইল। ঘুমিয়ে ঘুমিয়ে সে যেন বাঁশির আওয়াজ শুনছে। কি অপূর্ব সুরমূর্ছনা! কিন্তু ঘুম যখন ভাঙল, হতাশায় ভেঙে পড়ল ইসমাইল। পাশে রাখা বন্দুকটা নেই, ঝুলিটাও নেই, এমনকি পায়ের চটিটা পর্যন্ত কেউ নিয়ে চম্পট দিয়েছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি হলো? কি হলো আবার? কি পরীক্ষায় ফেললে তুমি? আল্লাহ, বন্দুকটা যে আমার আব্বুর স্মৃতি ছিল গো, বন্দুকটা যে আমার আব্বুর স্মৃতি ছিল। তারপরে পয়সা করে যা ছিল সব তো ওই ঝুলিটার মধ্যেই। কি হলো গো?
তবে আল্লাহ যা করেন নিশ্চয়ই মঙ্গলের জন্যই করেন। দিনকাল ভালো নয়, ছেলে ধরার উপদ্রব বেড়েছে। হাতে বন্দুক দেখলে মানুষ হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছে। যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে নিশ্চয়ই। আইসক্রিম, আইসক্রিম, এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল, ভালো ভালো চকলেট, চকলেট ম্যাঙ্গো আইসক্রিম। এই যে ভাই আইসক্রিম, আইসক্রিম। শোনো না, শোনো না, একটিবার দাঁড়াও, একটিবার দাঁড়াও। হ্যাঁ বাবু বলো, কোনটা দেবো, চকলেট ম্যাঙ্গো? এই গরমে অবশ্য আইসক্রিম খেতে ভালোই লাগে, কিন্তু আমার যে রোজা চলছে ভাই, মানে একটা ছোট ছেলে বাঁশি বাজাতে ভালোবাসে বলে না বাপ মা নাম রেখেছিল বংশী। হাই রে গেছে, কোথাও পাওয়া যাচ্ছে নাকো? হ্যাঁ, কোথায় পাবো একটু যদি বলে দাও। এখান থেকে আতকোস গেলে বাদিকে একটা বড় খেলার মাঠ পাবে। আচ্ছা ওখানে ছেলেদের শুধিয়ে দেখো, ওরা নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। তোমার আইসক্রিম নিতে পারলাম না বলে কিছু মনে করলে না তো? হ্যাঁ, ওই খেলার মাঠটা বাঁদিকে পাবো, তাই তো? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে, ঠিক আছে। খেলার মাঠে গিয়ে ইসমাইল মাঠের চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। বংশীর ব্যাপারে কাউকে কিছু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না সে। চারদিকে ছেলে ধরার খুব উপদ্রব বেড়েছে। তাছাড়া এই কদিনে কম ঝক্কি তো পোহাতে হয়নি ইসমাইলকে। একদল ছেলে সেদিন তো পাগল ভেবে ইসমাইলের গায়ে নর্দমার পচা জল দিয়ে দিয়েছে। ইসমাইলের আকৃতি এবং চালচলনও যথেষ্ট সন্দেহজনক। কিছুক্ষণ ভেবে সাহসে ভর করে এগিয়ে গেল ইসমাইল। এই যে বাবারা, তোমরা কেউ আবার বংশী বলে কাউকে চেনো? হ্যাঁ, এই তোমাদের বয়সী হবে, বলো না, চেনো? হ্যাঁ দাদু, ওই যে ওর পকেটে আছে, এ বিট্টু বাজা বাজা। যে কাকু আমার বলছি ভালো নয়। এই শোন শোন, জানিস তো এরাই কিন্তু ছেলে ধরা হয়। ছেলে ধরে নিয়ে গিয়ে রক্ত নিয়ে নেয়। হ্যাঁ আমিও শুনছি, ঘুরে নিয়ে জিনিসে বিক্রি করে দেয়। হ্যাঁ, আমার মামাও বলছিল যে ধরে নিয়ে গিয়ে হাত পা কেটে মন্দিরে ভিক্ষে করায়। লোকটাকে উচিত শিক্ষা দিতে হবে। এনে এই ঢিলটা দিয়ে মার তো। মার 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 মার। এই 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 লোকটার মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে। গল গল করে রক্ত বেরোচ্ছে মাথা থেকে। চল 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 চল, পালা 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 পালা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। ওরা ছেলে মানুষ, ওরা ছেলে মানুষ ভুল করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, তোমরা কেউ আমার বউ? না না না, থাক, আমি নিজেই খুঁজে নিবা, আমি নিজেই খুঁজে নিবা আমার বংশীকে, আমি নিজেই খুঁজে নিবা। গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াতে লাগলো ইসমাইল। কোথায় গেল তার সেই দানবের মতো চেহারা? দিনের পর দিন অনাহারে অনিদ্রায় তাকে যেন জরাগ্রস্ত পশুর মতো দেখতে লাগছে এখন। একটা স্কুলের সামনে সে টানা 3 দিন ধরে বসে রইল বংশীর খোঁজে। স্কুলের দারোয়ানের সন্দেহ হতেই খবরটা হেডমাস্টার মশাইয়ের কাছে পৌঁছে গেল। ওই যে মাস্টার মশাই, ওই যে গাছতলায় বসে আছে। এই যে, এই কে তুমি? কি নাম তোমার? আগে ইসমাইল। শুনলাম তুমি নাকি 3 দিন ধরে এখানে বসে রয়েছো। আমি আমার বংশীকে খুঁজছি। ওর মাটা মরো তো, ওর বাপকে আমি জবান দিয়েছি যেখান থেকে পারি খুঁজে এনে দেবো ছেলেটাকে। মাস্টার মশাই, আমার মনে হচ্ছে
এই সেই ছেলে ধরা, কোনো খারাপ মতলব না থাকলে 3 দিন ধরে কেউ বসে থাকতে পারে? তাও ওর গাছের নিচে বেটা ওত পেতে বসে আছে। ভেবে দেখুন, গ্রাম থেকে সুযোগ বুঝে একের পর এক ছেলে লোপাট করে দিচ্ছে। একে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক কথাই বলেছ। আমারও দেখে সেরকম মনে হচ্ছে। এক কাজ করো, ওকে ধরে নিয়ে চলো মোড়ল মশাইয়ের কাছে। উনি এই গ্রামের মাথা, বিচার একটা করতেই হবে। 2-4 ঘা উত্তম মধ্যম দিলেই। চলো, নিয়ে চলো ওকে। লে চলো, কোথায় যেতে হবে? লে চলো আমাকে। এই জীবনে নিশ্চয়ই অনেক পাপ করেছি আমি, অনেক গুনাহ করেছি আল্লাহর দরবারে। তার শাস্তি তো আমাকে পেতেই হবে। লে চলো আমাকে, লে চলো। নাম কি? আগে ইসমাইল। নামটা আসল না নকল? তোমাকে এখানে কেন ধরে আনা হয়েছে তুমি জানো? বিচার হবে বলে দিলের পর দিল পাপ করে গেছি আমি। সে কি, তুমি নিজের মুখে স্বীকার করছো তুমি পাপ করেছো? কবুল করছি আমি। দিনের পর দিন, বছরের পর বছর, হাজার হাজার অবলা নিরীহ পাখি মেরেছি আমি। চুপ করো। পাখির কথা আমি বলিনি। হিসেব করে দেখতে গেলে বিগত 6 মাসে 5টা ছেলে নিখোঁজ হয়েছে এই গ্রাম থেকে। একজনকে অবশ্য ফেরত পাওয়া গেছে। মালগাড়ির মধ্যে পড়েছিল অচৈতন্য অবস্থায়। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি? কতদিন ধরে চলছে এই ছেলে ধরা কারবার? রোজার দিন থেকে, এই ধরুন 1 মাস হতে চলল। মজেই চলেছি। হাইলে গেল না পাইলে গেল। ওর মা যে মরো বাপটাকে আমি জবান দিয়েছি, যেখান থেকে পারি আমিও হাল ছাড়ব নেকো। জাহান্নাম থেকে হলেও কানটা ধরে ঠিক চালিয়ে যাব ওর মা বাপের কাছে। লোকটাকে কিন্তু আমার খারাপ বলে মনে হচ্ছে না হেডমাস্টার মশাই। কোন রকম প্রমাণ ছাড়া। আচ্ছা, ওর চেহারাটার দিকে তাকিয়ে দেখুন, ওর যে অবস্থা, কি শাস্তি দেব বলুন তো? শোনো, কি যেন নাম? ইসমাইল। তোমাকে আমি ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। তুমি আমাকে কথা দাও এই গ্রাম ছেড়ে তুমি চলে যাবে এক্ষুনি। এই গ্রামের ত্রিসীমানায় তোমাকে যেন আর দেখতে না পাওয়া যায়। তাই হবে মোড়ল মশাই। জঙ্গলের পাশে একটা গ্রাম আছে, শেষবারের মতো ওখানে একবার খুঁজে দেখব। আমার শরীরটাও বিশেষ ভালো নয়। খেলা শেষ মোড়ল মশাই। মনে হচ্ছে আবার সময় হয়ে এসেছে। এই বংশী আমাকে খিচে নেবে। এই বংশী আমাকে খিচে নেবে। জরাজীর্ণ শরীরে একরকম মাতালের মতো টলতে টলতে জঙ্গলে প্রবেশ করলো ইসমাইল। সামনে কেউ থাকুক আর না থাকুক,
ইসমাইলের মুখে খালি একটাই কথা, বংশী, বংশী আয় বাচ্চা, একবার দেখা দে বাচ্চা, বুড়ো মানুষটাকে কেন কষ্ট দিচ্ছিস? আমি যে আর পারছি না। তোর মনে কি একটু দয়া মায়া নেই রে? যেখানেই থাকিস অন্তত তোর বাঁশিটা একবার বাজা বংশী, বাজা না বাঁশিটা, আমি ঠিক খুঁজে নেব। বাজা না, বাজা না বংশী, বাঁশিটা। বংশী, কোথায় কোথায় বংশী? দেখা দে বাচ্চা, দেখা দে বাচ্চা, দেখা দে। এই তো আমি। কোথায় কোথায় কোনখানে? কেন তুমি দেখতে পাচ্ছ না? এই তো ওদিকে তাকাও। না না, ওদিকে নয়, এদিকে, এই গাছের উপর। ওকে, ওখানে উঠেছিস কেন? আছে পড়ে গেলে যে হাত পা ভেঙে যাবে, তখন তার বাপ মায়ের কাছে লোক কেটে নেমে আয় বাচ্চা, আমার কথা শোন, নেমে আয় বাচ্চা। এই তো শোনাচ্ছে আমার। না, নেমে এসেছি, এবার কি বলবে বলো। কে বলবো, কি জানে বলবো? ও হ্যাঁ, মনে পড়েছে, আমার পাশে একটু বসবাছে, আমাকে একটু সুন্দর করে তোর বাসে। না 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 না, এখনো বাসি নয়, আগে তোকে একটু পেরানো হয়ে দেখি। তুই জানিস না বংশী, এই একটা মাস ধরে কথায় কথায় খুঁজেছি তোকে। আমি তুই আমাকে একটু কথা দে বংশী, আমার গাছ কথা দে আমাকে। আমি তুই পালাবি নি তোর বাবার কাছে। কি তোমার গাজে জলে পুড়ে যাচ্ছে? মনে হচ্ছে তুমি অনেক দিন কিছু খাওনি। দাঁড়াও, আমি তোমার জন্য গাছ থেকে দুটো। লাগবে না আমার, সে গাছ থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে তুই একটা কাজ করবি বাচ্চা, হাত দুটোকে একটা ধরে তোর তো আমাকে এবার আমাকে একটু নিয়ে চল। আমি যে তাকে কথা দিয়েছি বংশী,
বেশি সময় নেই রে, আমাদের ফেলে যেন পালাস নে বাচ্চা, পালাস নে আমাকে। ঠিক আছে, এসো, আমার হাতটা ধরো, সাবধানে সাবধানে এসো। আজকের দিনটা বড়ই সুন্দর। কিছুক্ষণ আগে দুপশলা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির জল পেয়ে আশ্রমের গাছগুলো যেন জীবন ফিরে পেয়েছে। সদানন্দ বাচস্পতি মাটিতে গর্ত খুঁড়ছিলেন একটা দুফলা আম গাছ লাগাবার জন্য। সুপ্রীতি গাছটা হাতে করে সদানন্দবাবুর পেছনে দাঁড়িয়ে আছে। সুনীতি পাখিদের খাবার দিতে ব্যস্ত। আশ্রমের বেড়ার ধারে হঠাৎ ধপাস করে একটা আওয়াজ হতে ফিরে তাকালেন সবাই। একি একি ইসমাইল, তুমি পড়ে গেলে কি করে? ওঠো ওঠো ওঠো। একি একি তোমার গাছে জ্বরে পুড়ে যাচ্ছে। এবার তুই বাঁশিটা বাজা বংশে, শুনতে পাচ্ছেন আপনার বংশে বাঁশি বাজাচ্ছে, শুনতে আমি আপনাকে জবান দিয়েছিলাম ঠাকুর মশাই, আমার বাপ বলেছিল সচ্চা মুসলমান কখনো কথার খেলাপ করে আপনার বংশীকে আমি এসেছি ঠাকুর। হ্যাঁ গো, লোকটা ওই রকম করছে কেন গো? ওর বিকার উঠেছে। মন্দির থেকে তাড়াতাড়ি একটু গঙ্গা জল নিয়ে এসো তো, দেরি করো না। সুনীতি, যাও। বাজা বংশী সুন্দর করে বাজা তোর বাঁশিটা, বাজা বংশী। এই নাও গঙ্গা জল। গঙ্গা জল আর লাগবে না সুনীতি, লোকটা মরে গেল। কেমনে আসি যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসি যায়। শুনলেন বংশী লাভ, শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনায় জয় সরকার, পোস্টার ডিজাইন তনুশ্রেয়া সরকার। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন: বংশী শুভাশিস পাল, সুনীতি করবী ভট্টাচার্য, সুপ্রীতি তনুশ্রেয়া সরকার, আইসক্রিম বিক্রেতা এবং স্কুলের দারোয়ান জয় সরকার, হেডমাস্টার মশাই প্রবীর বিশ্বাস, মোড়ল মশাই অভিক চ্যাটার্জি, খেলার মাঠের ছেলেরা অর্ক ব্যানার্জি, অয়ন চক্রবর্তী এবং শুভাশিস পাল, গল্প রচনা শেখর ভট্টাচার্য। এছাড়াও সূত্রধর
গানের কণ্ঠ সদানন্দ বাচস্পতি এবং ইসমাইলের চরিত্র চিত্রণেও সেই আমি আপনাদের শব্দ জগতের বন্ধু শেখর ভট্টাচার্য। গল্প সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।